আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বেশ বাজে রকমের একটা মাথা ব্যথা নিয়ে আজকের এই ম্যাচটা দেখতে বসেছিলাম এবং ম্যাচটা শেষে মাথা ব্যথাটা আরো অনেকটুকু বেড়ে গেল এবং আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। সাম্প্রতিক সময়ে আমাদের সকলেরই বিশেষ করে আর্জেন্টিনার ফ্যানদের আর্জেন্টিনার এমন টাইপের পারফরম্যান্সগুলো দেখার পরে আসলে মাথা ব্যথা কিংবা এই টাইপের চিন্তার জায়গাটা বড় হচ্ছে, বাড়ছে এবং এটা খুবই আনফরচুনেট একটা ব্যাপার। আরও একবার ইন্টারন্যাশনাল ব্রেকের প্রথম ম্যাচে আর্জেন্টিনা খুব একটা বেশি ভালো ফুটবল খেললো না। অ্যাওয়ে ভেন্যুতে আরও একবার আর্জেন্টিনাকে স্ট্রাগল করতে হয়েছে। দেখুন, লিওনেল স্কালোনি পরবর্তী সময়ে প্রেস কনফারেন্সে বলেছেন যে এই দলটার সামর্থ্য আছে নিজেরাই এই ভুলগুলো বুঝতে পারে এবং সেখান থেকে নিজেরাই ঘুরে দাঁড়ানোর। সেটার জন্য আমরা হয়তোবা অপেক্ষা করব। তবে দিনের পর দিন একই ভুল, একই পাথরে বারবার হোঁচট খাওয়াটা সত্যিকার অর্থে বিব্রতকর, সত্যিকার অর্থে খারাপ লাগার। প্রথম জায়গা থেকে যে গোলটা আর্জেন্টিনা কনসিড করেছে সেখানে আপনি গোল স্কোরার সানাব্রিয়ার একটা বড় রকমের অবদান, তার বাইসাইকেল কিক, সেটার প্রশংসা করতেই পারেন। সত্যিকার অর্থে একটা ম্যাজিক্যাল মোমেন্ট তিনি খুঁজে পেয়েছেন। এমন টাইপের শট ঠেকানোর মতো সামর্থ্য কোনো ডিফেন্সের থাকার কথা না। তবে তারপরেও অনেকেই এই জিনিসটা বলতে পারেন যে ওখানে নিকোলাস ওটামেন্ডি ম্যান মার্কিংয়ে একটা ভুল করেছেন। তারপরও এইজটা দেওয়া যায় কারণ ম্যাচটা তখনও সমতায় আছে। তবে ৪৭তম মিনিটের সময় আলদারেতে যে গোলটা করলেন সেই গোলটা কিন্তু সেট পিস থেকে এসেছে এবং এখানে দিনের পর দিন এরিয়ালে বলটা বাতাসে আসলে আর্জেন্টিন ডিফেন্সে যে একটা বড় রকমের কমিউনিকেশন গ্যাপ আছে, আমি আরও একবার কমিউনিকেশন গ্যাপে ফোকাস করতে চাই, সেটা স্পষ্ট হয়েছে। এই জায়গায় লিওনার্দো বালের্দি যে প্লেয়ারটা পরবর্তীতে বদলি হিসেবে নেমেছেন, যাকে ঘিরে আমাদের অনেক আশা, তিনি কিন্তু ভুল করেছেন। তিনি ওই হাইটটা অর্থাৎ কোন জায়গা থেকে হেড করবেন সে ফ্লাইটটা জাজ করতে পারেননি যেখান থেকে গোলটা এসেছে। এখন ধরুন এটা নিকোলাস ওটামেন্ডি হন, জার্মান পেসজেলা হন, এমনকি ক্রিস্টিয়ান রোমেরো, লিজান্ডো মার্টিনেস অথবা একেবারে নতুন মুখ লিওনার্দো বালের্দি, সকলেরই কিন্তু আসলে ডিফেন্সে ক্লিয়ার করার সময়, হেডেড ক্লিয়ার করার সময় সেট পিসে সমস্যা হচ্ছে। এটা নিয়ে খতিয়ে দেখা দরকার। নিজেদের মধ্যে হয়তো বা কানেকশনটা, কমিউনিকেশনটা রাইট মোমেন্টে ক্লিক করছে না, যে কারণে কে কখন কতটুকু লাফিয়ে উঠবেন সেটা ডিফেন্ডাররা বুঝতে পারছেন না। তবে একই ভুল কিন্তু বারবার করে হচ্ছে। আমি এরপর ট্যাকটিক্যাল কয়েকটা ভিউ পয়েন্টে চলে আসি যেটা এ ম্যাচে অনেক বেশি করে আসলে খারাপ লেগেছে। যেমন নাহুয়েল মনিরে যে পারফরমেন্সটা দিয়েছেন, একেবারে বিলো অ্যাভারেজ একটা পারফরমেন্স আমার কাছে শেষের দিকে এসে মনে হয়েছে। একটা সুবর্ণ সুযোগ রড্রিগো ডিপলের কাছে এসেছিল, ডিপল চান্সেসটা একেবারে মিস করেছেন। আলভারেসের দুর্দান্ত পাস থেকে অনেকটা স্পেস পেয়েছিলেন, সেটা কাজে লাগাতে পারেননি। কি মনিনা হোক, মন্তিয়েল হোক, ক্রস করার দিক থেকে কিন্তু আর্জেন্টিনার একটা সিগনিফিকেন্ট দুর্বলতা এখানে চোখে পড়লো। শেষের দিকে কাস্তায়ানোস মাঠে ছিলেন, ডিবক্সে আরও অনেক ক্রস আসা উচিত ছিল, খুব একটা বেশি ক্রস আসেনি। আলেহান্ড্রো গার্নাচো খুবই কঠিন একটা চ্যালেঞ্জ ফেস করলেন এবং এ ম্যাচে আমরা ক্লিয়ারলি বুঝলাম যে ইউরোপিয়ান স্টাইলে স্পেস পেলে গার্নাচো যতটা অসাধারণ খেলেন, নট নেসেসারিলি লাতিন আমেরিকাতে টাইট স্পেসের মধ্যে প্লেয়াররা যখন কড়া ম্যান মার্কিং করেন, ফিজিক্যাল ফুটবল খেলেন, তখন গার্নাচো ইকুয়ালি এফেক্টিভ হবেন। এই পয়েন্টটা ক্লিয়ারলি যদি এখনো বুঝতে না পারেন কেন আসলে উইঙ্গার লাতিন আমেরিকা এবং ইউরোপিয়ান ফুটবলের মধ্যে পার্থক্য আছে, তাহলে আসলে কোনো কিছু বলার নেই। একজন মানুষকে আমি আরও একবার মিস করেছি, ক্লিয়ারলি তার অনুপস্থিতিতে এত বেশি করে ভোগাচ্ছে আর্জেন্টিনাকে, তিনি হচ্ছেন আনহেল ডি মারিয়া। লিওনেল মেসি এতটাই কড়া মার্কিং এর মধ্যে ছিলেন যে খুব একটা বেশি সেখানে ফাইনাল থার্ড ডেলিভারি ক্রিয়েট করতে পারছিলেন না। এমন সময় একজন ডি মারিয়া থাকলে তিনি ওই স্পেসটা পেলে তার কাছে বল দিলে তিনি কিছু না কিছু ক্রিয়েটিভ করতে পারেন। ফাইনাল থার্ডে এটা একেবারে মিসিং, যে কারণে লিওনেল মেসিকে অনেক সময় একেবারে মিডফিল্ডে, সেন্ট্রাল মিডফিল্ডে নিচে নেমে আসতে হয়েছে। এনজো ফার্নান্দেসের পারফরমেন্সটা ভালো ছিল, একটা দুর্দান্ত পাসের মাধ্যমে অ্যাসিস্ট করেছেন। তবে ম্যাক অ্যালিস্টার, রড্রিগো ডিপলের ওভারঅল মুভমেন্ট, মাঝে মধ্যে একেবারে ঠায় দাঁড়িয়ে থাকা, এই জিনিসগুলো হতাশ করেছে। ডিফেন্সে ওটামেন্ডি এখনও কেন আছেন, শেষের দিকে সে ম্যাচেজ হারালেন, সেই 2020-21-এর আগের ওটামেন্ডিকে আরও একবার দেখছি। কেন তাকে ক্যারি করা হচ্ছে এই জিনিসটা আসলে জানা নেই। লিয়ান্দ্রো পারেদেস, গার্নাচো, মন্তিয়েল, কাস্তায়ানোস, বালের্দি অর্থাৎ সাবস্টিটিউট বেঞ্চও এদিন খুব একটা রেজাল্ট এনে দিতে পারেনি। এমন একটা ম্যাচের শেষে আরও একবার প্রশ্নটা আসে, লিওনেল মেসি নিজে যেদিন ম্যাজিক্যাল কোনো কিছু করতে না পারেন সেদিন আর্জেন্টিন বাকি প্লেয়াররা যথেষ্ট চান্স ক্রিয়েট করতে পারেন তো? প্যারাগুয়ে কিন্তু আরও একবার ক্লিয়ার একটা রেসিপি দেখালো, লাগাতারভাবে তারা প্রেস করে গিয়েছে, যখনই সুযোগ পেয়েছে কাউন্টার অ্যাটাকে উঠেছে। বলটা আর্জেন্টিনার বিপক্ষে নিজের পায়ে রাখা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, মাত্র 23% তাদের বল দখল ছিল। যখনই আপনি বল পাবেন তেরে ফুড়ে আক্রমণ করবেন, বাকি সময়টা আর্জেন্টাইন প্লেয়ারদেরকে লাগাতার প্রেস করে যাবেন। এটা একটা কমন স্ট্র্যাটেজি যেটার মাধ্যমে এর আগে উরুগুয়ে সাফল্য পেয়েছে, কলম্বিয়া কিছুদিন আগে সাফল্য পেয়েছে, বর্তমান সময়ে এসে কিন্তু প্যারাগুয়ে সাফল্য পেল। লিওনেল স্কালোনির জন্য ওই যে বললাম চিন্তার জায়গাটা আরও অনেক বড় হচ্ছে। ধন্যবাদ সবাইকে।